গল্পের শুরুতে আমরা রাজীবান নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা একটা ব্যাংকের দিকে যাচ্ছিল। রাজীবান ব্যাংকে প্রবেশ করার সাথে সাথেই এইদিকে বাইরে বিশাল এক গাড়ি নিয়ে 3জন মাস্কওয়ালা লোক বন্দুক হাতিয়ার এগুলো নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। তারা ওইখানে ব্যাংকের ভিতরে ঢুকে সবাইকে ভয়টয় দেখিয়ে সেইখান থেকে কমসে কম 17 কোটি টাকা লুট করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর পালানোর সময় হস্টেজ বানায় কাকে জানেন? সেই রাজীবানকেই। মানে রাজীবানকে তারা বন্দী বানিয়েছে এই জন্যই, যাতে করে পুলিশ তাদের ধরতে আসলে রাজীবানকে মেরে ফেলার ভয় দেখিয়ে তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। এখন এই রাজীবান ছিল একজন সাদাসিধা গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এই চুরির খবর পুলিশের কাছে গিয়ে পৌঁছাতেই সেখানে পাশেরই পুলিশ স্টেশনের আনাস নামের একজন অফিসার সাথে সাথে সেই চোরদের গাড়িটার পিছু নিতে শুরু করে। ছোটোখাটো একটা চেজিং তো হয়, কিন্তু কিছু দূর সামনে সুনসান একটা জায়গায় গিয়ে এই চোরগুলো কী করে তাদের গাড়ি থামিয়ে সেই পুলিশ অফিসার আনাসকে তাদের গান পয়েন্টে নিয়ে নেয়। মানে তাকে ভয় দেখাতে শুরু করে, তার গাড়ির টায়ারটাও পাঞ্চার করে দেয়। সাথে এটাও বলে, যদি তোমরা বেশি হুঁশিয়ারি করার চেষ্টা করেছো না, তাহলে একে জায়গায় শেষ করে দিব, অর্থাৎ রাজীবানকে। এই বলে তারা সেখান থেকে বেরিয়ে আরেকটু সামনে গিয়ে অন্য আরেকটা গাড়ির মধ্যে সবগুলো টাকা সেখানে ট্রান্সফার করতে শুরু করে। আর যে ভ্যানটা করে তারা কাজটা করেছে না, সেই ভ্যানটাও তারা আগুনে জ্বালিয়ে দেয়, যাতে একদম একটা চুল পরিমাণ প্রমাণও পর্যন্ত না থাকে। মানে একদম পাক্কা প্ল্যানিং করে তারা কাজটা করছে। তারপর সেখান থেকে সে চোরগুলো আরেকটু সামনে গিয়ে একটা হাইওয়েতে এসে রাজীবানকে গাড়ি থেকে নামিয়ে সেখানে তাকে ছেড়ে দিতে শুরু করে। তবে তার মুখে মাস্ক লাগিয়ে দিয়েছিল, যাতে সে চোরগুলো কোন দিকে যাচ্ছে ওটা দেখতে না পায়। তবে এরপরও রাজীবান কী করে, চোখ বাঁধা অবস্থাতেই তাদের মধ্যে একজনের সাথে সে ফাইট করতে শুরু করে দেয়। ওই চোরও রাজীবানের সাথে ফাইট করছিল, ওই চোরও রাজীবানকে মারার চেষ্টা করছিল। যা দেখে বাকি দুজন তাকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, যে জলদি চলো, না হলে পুলিশ চলে আসবে এক্ষুনি বলে তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। তবে এখান থেকে কিছু দূর যেতেই চোরের মধ্যে যে রাজীবানের সাথে ফাইট করছিল না, সে নোটিস করে তার টি শার্টের মধ্য থেকে তার একটা স্টিকার গায়েব। অর্থাৎ আসলে এ একটা ক্যাফেতে কাজ করত। সে ক্যাফেরই টি শার্টটা পরেই সে রাজীবানের সাথে ফাইট করছিল। রাজীবানের সাথে যখন ফাইট করছিল না, তখন সে ক্যাফেরই টি শার্টটা পরা ছিল। এখন বুঝতে পারে রাজীবানের সাথে ফাইট করার সময় সেখানে হয়তো তার স্টিকারটা পড়ে গেছে। এখন সেইখানে যেহেতু তার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে, তাই এটা যদি পুলিশের হাতে লাগে তাহলে তো শেষ। তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে আবার ও জায়গায় যেতে শুরু করে যেখানে সে একটু আগে রাজীবানের সাথে ফাইট করেছে। এদিকে রাজীবান তো কিছু বুঝতে পারছিল না, তার হাত বাঁধা। ওরা 3জন তাকে এইভাবে রাস্তার মাঝখানে মরার জন্য ছেড়ে দিয়েছিল। কিন্তু এইখানে ভাগ্য পুরোপুরি রাজীবানের সাথেই ছিল। উল্টো দেখা যায় ও চোর 3জন তাদের গাড়ির কন্ট্রোল হারিয়ে তাদেরই বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে অ্যাক্সিডেন্টে জায়গায় 3জনই শেষ। পরবর্তী সিনে রাজীবানকে হসপিটাল দেখা যায়। ও চোরগুলো তাকে অনেক মারধর করেছিল, যার জন্যই তাকে হসপিটাল আসতে হয়েছে। তো পুলিশ অফিসার সে আনাসরাও রাজীবানকে জিজ্ঞাসাবাদের জন্য তারা হসপিটাল আসে। যেহেতু রাজীবানই ছিল একমাত্র ব্যক্তি যে অনেকক্ষণই চোরগুলোর সাথে ছিল, তাই জন্যই। এখন রাজীবানের কাছেও যে প্রমাণটা ছিল, অর্থাৎ ফাইটের সময় সে লোকটা টি শার্ট থেকে তার স্টিকারটা নিয়ে নিয়েছিল না, যে ক্যাফেতে চোরটা চাকরি করে, ওটা সে পুলিশকে দিয়ে দেয়। এখন কেন যায় না এই নেম প্লেটটাকে দেখে পুলিশ অফিসার আনাসের চেহারার এক্সপ্রেশন যেন অন্যরকম দেখাচ্ছে। রাজীবানও এখানে পুলিশদের যা কিছু হয়েছিল সেইগুলো খুলে বলে যে স্যার, ওরা 3জন ছিল আর আমার চেহারাও পুরোপুরি ঢেকে দিয়েছিল। কোথায় কোন দিকে যে আমাকে নিয়ে যাচ্ছিল আমি কিছু বুঝতে পারিনি। এমনকি এক পর্যায়ে তো তারা আমায় মেন রোডের মাঝখানে ফেলে দেয়, যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মারা যাই। এইভাবে রাজীবান পুলিশদের সব কিছু বলে। আজকে এমন একটি বুকমেকারের সম্পর্কে বলবো যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এখানে আপনি ক্রিকেট, টেনিস, ফুটবল সবকিছু লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। পুরস্কার হিসেবে রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরও অনেক নগদ পুরস্কার। লেনদেনের জন্য রয়েছে বিকাশ, নগদ, রকেট সবকিছুই, সাথে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। তাই পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে এখনই রেজিস্টার করুন আর আমার প্রোমোকোডটি ব্যবহার করে প্রথম ডিপোজিটে পেয়ে যান 24,000 পর্যন্ত বোনাস। খবর পেয়ে হসপিটাল রাজীবানের ওয়াইফও এসেছে, যার নাম ছিল মীরা। তবে এখানে আরও একটা শকিং করা বিষয় হচ্ছে, ও চোরগুলোর গাড়িতে না ব্যাংক থেকে লুট করা টাকাগুলো পাওয়া যায়নি। এতগুলো টাকা গেল কই? পুলিশরা রাজীবানকে এই বিষয়েও জিজ্ঞাসা করে যে ওরা কোথায় কোথায় গিয়েছিল, টাকাগুলো কই রেখেছিল, এই ব্যাপারে সে কিছু জানে কিনা। তবে রাজীবানও পরিষ্কার জানিয়ে দেয় যে স্যার, আমি কিছু দেখতে পাইনি, আমার চোখ বাঁধা ছিল, মাস্ক দিয়ে তারা আমার চেহারা ঢেকে দিয়েছিল। এইভাবে রাজীবান পুলিশদের বললে পুলিশও মিডিয়ার সামনে গিয়ে বিষয়টা জানায় যে চোরগুলো তো মারা গেছে, কিন্তু টাকাগুলো পাওয়া যায়নি। আমরা ইনভেস্টিগেশন করছি, আশা করি জলদি পেয়ে যাব।
তো এদিকে রাজীবানকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে বাসায় নিয়ে আসা হয়। রাজীবানের 2 মেয়ে। তবে সমস্যা হচ্ছে রাজীবান এবং তার ওয়াইফের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো দেখাচ্ছে না, অর্থাৎ হরহামেশায় তাদের ঝগড়া হতো। তাই এই পর্যায়ে সে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা ওটা একদমই কমিয়ে দিয়েছে, মানে না বরাবর। এমনকি রাজীবান যে এত বড় একটা বিপদ থেকে ফিরল তার বউ এই বিষয় নিয়ে তাকে একবার জিজ্ঞাসাও পর্যন্ত করে না। তবে রাজীবানের ছোট্ট মেয়েটা বাবার চোখে আঘাতের চিহ্নগুলো দেখে সেগুলোতে আদর করতে করতে তাকে জিজ্ঞাসা করে যে বাবা এগুলো কেমনে আঘাত পেয়েছ। রাজীবানও ছোট্ট একটা গল্প আকারে যা কিছু হয়েছিল ব্যাংকের ভিতর এবং বাইরে সব কিছুই তার মেয়েকে শোনায়। আর অফকোর্স মীরাও সেইগুলো শুনে, যা শুনে একটু আফসোস তো তার লাগেই। ওইভাবে সে রাতটা পার হয়। এখন সকাল হতে না হতেই পুলিশের 2 জন লোক রাজীবানের বাসায় এসে তাকে বলতে শুরু করে আপনাকে বড় স্যার ডেকেছেন কিছু জিজ্ঞাসাবাদের জন্য। কথা মতো রাজীবানও একটু পর পুলিশ স্টেশন যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও এখানে রাজীবানের সাথে এসে কেউ কথা বলছে না। রাজীবান অপেক্ষার পর অপেক্ষা করতেই থাকে। এক এক করে সব কনস্টেবলদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে যে বড় স্যার কখন আসবেন, অনেকক্ষণ তো হয়ে গেল। কনস্টেবলগুলো যে যার কাছে বিজি, প্রত্যেকবার জবাবে তাকে বলে দেয় যে আরে আর চলে আসবে, বসে থাকো না তুমি। এর পরবর্তী সিনে আমাদের মিডল ক্লাস পরিবারের এক কাপলকে দেখানো হয়, জেকব এবং তার ওয়াইফ। টিভি নিউজ চ্যানেল এবং কিছু নিউজ পেপারে ওই খবরটা ছাপানো হয়েছিল, অর্থাৎ ব্যাংক থেকে টাকা চুরি করা, চোরগুলো মারা যাওয়া, এরপর টাকাগুলো গায়েব হয়ে যাওয়া, এইসব কিছুই যেগুলো নিউজ পেপারে জেকবরা দেখে। ও চোরগুলো টাকা চুরি করে একটা রুট দিয়ে গিয়ে সেখানে তাদের গাড়ি চেঞ্জ করে অন্য আরেকটা রুট দিয়ে গিয়েছিল। তারপর সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সেখানে টাকাগুলো পাওয়া যায়নি, যার অর্থ যে রুট দিয়ে তারা গিয়েছিল ওই রুটগুলোর আশেপাশে কোথাও টাকাগুলো রয়েছে হবে। নিউজ দেখে জেকব এবং তার ওয়াইফ এমনটাই ধারণা করে আর কি, যার সাথে সাথে জেকব বেরিয়ে পড়ে সেই রুটগুলোর আশেপাশে খোঁজাখুঁজি করার জন্য, যে যদি টাকাগুলো পেয়ে যায় তাহলে লটারি তো লেগে গেল। আরও একটা বিষয়, জেকব একটু ঋণের সমস্যার মধ্যে আছে, অর্থাৎ লোকজন তার কাছ থেকে অনেকগুলো টাকা পায়। তো এইখানে সে রাস্তার পাশে খুঁজতে এসে দেখে আগে থেকেই আশেপাশের আরও অনেক লোকজন তারাও এই একই রকমের সন্দেহ করে আশেপাশের সব জায়গায় খুঁজে ফেলছে। কেউ কেউ ময়লার স্তূপে গিয়ে চেক করছে, আবার কেউ কেউ এক এক জায়গায় আর কি, কিন্তু কেউ কিছু পাচ্ছে না। অন্যদিকে সে পুলিশ অফিসার আনাসকে ডিপার্টমেন্ট সাসপেন্ড করে দেয়, কারণ তার ভুলের কারণেই ও চোর 3 জন পালিয়ে গিয়েছিল আর তারা অ্যাক্সিডেন্ট করে মারাও গিয়েছে। এখন টাকার কোনো হদিসও নেই। এখন সাসপেন্ড হয়ে আনাস কি করে রাজীবানের অফিসে গিয়ে তাকে রিকোয়েস্ট করতে শুরু করে যে রাজীবান, তুমি যদি আমায় সাহায্য করো তাহলে আমি আমার চাকরি আবারও ফিরে পাবো। আরেকবার ভালো মতো ভেবে দেখো তারা কোন কোন রাস্তা দিয়ে গিয়েছিল আর টাকাগুলো কোথায় ফেলতে পারে। যদি আমি টাকাগুলোর হদিস বের করতে পারি তবে পুনরায় চাকরি ফিরে পাবো। রাজীবান বলে, স্যার আমি তো আগেও বলেছি, তারা আমার চোখ মুখ ঢেকে দিয়েছে, যার কারণে কিছু আমি দেখতে পাইনি। কিন্তু আনাস রাজীবানের কথায় বিশ্বাসই করতে চাচ্ছে না, বারবার তার পিছনে লেগেই থাকে, রিকোয়েস্ট করে যায়, এমনকি বাসায়ও সবসময় তার লোকদেরকে পাঠায়, তার উপর নজর রাখে। যা দেখে এখন আশেপাশের লোকজন এটা মনে করে এই রাজীবানের আশেপাশে সবসময় পুলিশের লোকজন সবসময় তার বাসায় আসা যাওয়া করছে। কোনো টাকাগুলো চোরির পিছনে এই যুক্ত নয় তো, টাকাগুলো কোনো এর কাছে না তো। বেচারা রাজীবান যেখানে যায় তাকে যেই দেখে শুধু এই বিষয়ে কথা চলে, যে কথাবার্তাগুলো শুনে এবং টেনশনে রাজীবান কাজে ভালো মতো ফোকাসও দিতে পারছে না, যার কারণে তাকে বসের থেকে অনেক কথা শুনতে হয়। রাজীবানের কলিগরাও তাকে নিয়ে নানা রকমের কথা বলে। এদিকে সেই সাসপেন্ডেড পুলিশ অফিসার আনাস তো রাজীবানের পিছনে এখনও লেগে আছে, তাকে বারবার বিরক্ত করে যায় যে স্যার দয়া করে আরেকবার ভালো মতো ভেবে দেখুন, আমার চাকরিটা বাঁচিয়ে আমার সংসার বাঁচিয়ে দিন। তো এইভাবে বারবার রিকোয়েস্ট করাতে এক পর্যায়ে গিয়ে রাজীবান যেটুক সম্ভব তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই পুলিশ অফিসার আনাসকে নিয়ে সে নিজের গাড়িতেই তার নিজের চোখেই ঠিক ওইভাবে একটা কাপড় বেঁধে যেরকম যেরকম চোরগুলো বেঁধেছিল আর কি ঘটনাস্থল থেকে রওনা দিতে বলে। আর এখানে একটা শকিং করা বিষয় হচ্ছে, ঘটনাস্থল থেকে চোরগুলো যখন রাজীবানকে গাড়িতে তুলেছিল না, ঠিক ওই মুহূর্ত থেকে রাজীবান মনে মনে একটা টেকনিক ফলো করে, যাতে পরবর্তীতে কোনো বিপদ আপদে সেই টেকনিকটা সে কাজে লাগাতে পারে। এখন টেকনিকটা ছিল গাড়িতে তাকে তোলার পরপরই সে 100 থেকে উল্টা গণনা করা শুরু করেছিল। যেতে যেতে যেখানে কোনো মোড় বা কোনো ব্রেক আসতো না, তখনই সে মনে মনে সেই নাম্বারটা মুখস্থ করে রাখত। মানে কত গণনায় গাড়ি কোন দিকে যাচ্ছে, ডানে যাচ্ছে না বামে যাচ্ছে। ধরুন সে 100 থেকে উল্টা গুনতে গুনতে 75 গণনায় এসে গাড়ি বামে যাচ্ছে। তো এভাবেই এই টেকনিকটা ফলো করে এখন সে সেই পুলিশ অফিসার আনাসকে নিয়েই এখন প্র্যাকটিক্যালি সব কিছু করছিল।
আর এভাবে করতে করতে এই জায়গায় আসতে সে গাড়ি দাঁড় করায়। এরপর বলে, বেশ স্যার, এইটুকু অবধি আমার এইটুকু অবধি মনে আছে, তারা এই এরিয়া অবধি আমাকে নিয়ে এসেছিল। এরপর কোথায় গেছে এই ব্যাপারে আমি বলতে পারবো না। এখন এরিয়াটা দেখে আনাস নিজেও শখ, কারণ অনেকটা সুনসান টাইপের একটা জায়গা ছিল এটা, আশেপাশে কোনো সিসি ক্যামেরাও নেই। তো তারপর রাজীবান আনাসকে এখানে নামিয়ে দিয়ে সে তার মতো করে তার বাসায় চলে যেতে শুরু করে। তবে হ্যাঁ, যাওয়ার সময় সেই জায়গায় মন্দিরের একটা দান বক্সের মতো কিছু একটা ছিল, যেটা অনেক পুরনো। ওটার দিকে কোনা চোখে একটু করে তাকালে আনাস এই বিষয়টা নোটিস করে ফেলে, তার একটু খটকাও লাগে। তবে আশেপাশে চেক করে কিছুই পায় না। তো এর পরের সিনে দেখতে পাই রাজীবান তার মেয়েকে স্কুল থেকে নেওয়ার জন্য গিয়েছিল। ওইখানে কিছু বাচ্চা পোলাপাইন রাজীবানকে ধরে তার সাথে মজা করতে শুরু করে, বলতে শুরু করে, আঙ্কেলজি আপনার কাছে তো অনেক টাকা, এখন আমাদের 10,000 করে টাকা দিন না, আমরা সবাই মিলে ছোটোখাটো পার্টি শার্টি করবো। অর্থাৎ এরাও আসলে এটাই মনে করছিল ওই ওই ব্যাংক থেকে চুরি করার টাকা সবগুলোই রাজীবানই, ওই ব্যাংক থেকে চুরি হওয়ার টাকা সবগুলোই রাজীবানি হাতিয়ে নিয়েছে। এদের কথা শুনে রাজীবান এদের সাথে তর্ক করে না, সোজা গিয়ে তার গাড়িতে বসতে শুরু করে। ভিতরে বসে যখন গাড়ির দরজা অফ করছিল তখন এই ছেলেগুলোর মধ্য থেকে একজনের হাত ভুলবশত গাড়ির দরজায় চাপ লাগে। তাই এরা সবাই রেগে মেগে রাজীবানের গাড়ির গ্লাসটা ভেঙে ফেলে একদম। দিনটা ওইভাবে পার হয়। এর পরবর্তী দিন যখন রাজীবান তার মেয়েকে নেওয়ার জন্য আবারও সেই স্কুলে যায়, ওই ছেলেগুলো তার দিকে তাকিয়েছিল। যে ছেলেটা হাতে ব্যথা পেয়েছিল না, তার হাতে ব্যান্ডেজ করা দেখে রাজীবানের একটু মায়ায় লাগে। তাই সে তাদের সবাইকে ডেকে পাশেরই একটা এটিএম বুথ থেকে 10,000 মতো টাকা তুলে তাদেরকে সেগুলো দিয়ে বলে, যাও বাচ্চারা আজ পার্টি করিও। এভাবেই সে তাদের টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর যখন সে তার ফ্ল্যাটের দিকে ফিরে আসে তখন দেখে একটা মেয়ে তার ফ্ল্যাটের বাইরে ঝাড়ু পোছা করছিল। কিন্তু সে রাজীবানকে দেখেই লিফটের দিকে দৌড়াতে শুরু করে। একই সাথে একটা ওয়াচম্যানও রাজীবানের ফ্ল্যাট থেকে বেরিয়ে সেও লিফটের দিকে পালিয়ে যায়। রাজীবান কিছু বুঝে উঠতে পারে না এরা আমার ফ্ল্যাটে কি করছিল। দৌড়ে যায় তাদের ধরে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু এরা দুজন রাজীবানের সাথে ফাইট করতে শুরু করে। এমনকি এক পর্যায়ে তারা রাজীবানকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়েও যায়। আসলে ঘটনা হয়েছিল, তারা আসলে রাজীবানের বাসায় ঢুকে সেখানে তল্লাশি নিচ্ছিল ব্যাংক থেকে চুরি হওয়া সেই টাকাগুলো রাজীবানের কাছে আছে কিনা। এখন এরা রাজীবানের দরজা ভেঙে ফেলেছিল বিদায় রাজীবান এর কমপ্লেন দিলে দেখা যায় দরজা ঠিক করার জন্য সেখানে আসা হচ্ছে ওই জেকাব। এই জেকাবেরও পুরোপুরি নজর রাজীবানের উপরেই। এইদিকে বাসার এমন হালত হওয়ায় মীরাও ফিরে এসে রাজীবানের সাথে ঝগড়া করতে শুরু করে, বলতে শুরু করে, কি হচ্ছে কি এগুলো, যে কেউ আমাদের বাসায় ঢুকে পড়ছে, আমাদের জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাসায় দুটো বাচ্চা মেয়ে। রাজীবান, আমি আর বরদাস্ত করতে পারছি না এগুলো। এইভাবে মীরা রাজীবানকে কথা শোনাচ্ছিল, যা আর সহ্য করতে না পেরে রাজীবানও বাইরে চলে আসে। অতিরিক্ত পরিমাণ টেনশন আর ডিপ্রেশনের কারণে একজন অটোওয়ালার সাথে সে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টও করে দেয়, যার কারণে সেখানে অনেকগুলো লোকজন জড়ো হলে তারা রাজীবানকে চিনতে পেরে জেনে বুঝে সবাই মিলে রাজীবানকে চারদিক থেকে ঘিরে ধরে। রাজীবান বারবার তাদের বলে যায়, আমি জেনে বুঝে করিনি, আর অটোওয়ালার কত টাকা ক্ষতি হয়েছে আমাকে বলো, আমি ক্ষতিপূরণ দিচ্ছি। লোকজন বলতে শুরু করে, এই তো টাকার গরম বেরিয়ে আসছে, তো ব্যাংক থেকে চুরি করা অনেকগুলো টাকা আছে না তোমার কাছে, একে 5 লাখ টাকা দিয়ে দাও। এইভাবে তারা রাজীবানকে ধরে ইনসাল্ট করতে শুরু করে, মানে যে যা পারছিল বলে যাচ্ছে। তাই এক পর্যায়ে রাজীবানও রেগে মেগে কয়েকজনকে ধরে মারতে শুরু করে দেয়, মানে রাগ আর কন্ট্রোল করতে পারে না আর কি। তবে রাজীবান ছিল একা, সেখানে ছিল এতগুলো লোক, সবাই মিলে রাজীবানের উপর ঝাঁপিয়ে পড়লে ঘটনা বেগাতিক হওয়ায় একটু পর সেখানে পুলিশ এসে রাজীবানকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। সেখান থেকে তাকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যায়। এসে ওই কেসের ব্যাপারে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যে টাকাগুলোর ব্যাপারে যদি তুমি সত্যি কিছু জেনে থাকো তাহলে বলে দাও। রাজীবান বলে, আরে স্যার আর কত হাজারবার বলবো, আমি কিছু জানি না, যেটুকু আমি জানতাম সব কিছু বলেছি। যারা ঘটনাটা করেছে, যারা প্রত্যক্ষ দোষী, তারা তো অলরেডি মারা গেছে, কিন্তু আপনারা সবাই আমাকে ক্রিমিনালের চোখে দেখছেন, অথচ আমি একজন ভিকটিম। কেমন সমাজ আমাদের, এখন একজন ভিকটিমকে প্রমাণ দিতে হবে যে সে একজন ভিকটিম ছিল। এভাবে রাজীবান এসব কিছু বলে যায়। পুলিশরা কল করে বিষয়টা মীরাকে জানালে মীরা এসে রাজীবানকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আর বাসায় ফিরেই মীরা রাজীবানের সামনে ডিভোর্স পেপার রেখে বলে, রাজীবান, তোমার সাথে আমি আর থাকতে পারবো না। এটা শুনেই রাজীবান তার কিছু ফ্ল্যাশব্যাক নিয়ে ভাবতে শুরু করে। আসলে মীরা এবং রাজীবান একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছে। প্রথম দিকে দুজনের ভালোবাসা ভালোই তো যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, মনোমালিন্য এসব চলতেই থাকে। হরহামেশাই এইটা সেটা নিয়ে ঝগড়াঝাটি লেগে থাকতো। আবার এসবের মাঝে তাদের 2টা বাচ্চাও হয়ে গেল।
কিন্তু এই পর্যায়ে এসে রাজীবান মীরার সাথে ঝগড়া করা একদম কমিয়ে দিয়েছে। মানে তেমন কোনো তর্ক করে না আর কোনো কথাই বলে না। মীরা যেটাই বলতো ব্যাস চুপচাপ শুনে যেত। বেশি কিছু না ভেবে মীরার রাখা সেই পেপারগুলোতে সাইন করে দেয়, অর্থাৎ দুজন মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেয়। সিন শিফট পরবর্তী দিন মীরা তার কাজে একটু বাসার বাইরে গিয়েছিল। তো সেইখান থেকে বাসায় ফিরেই সে বাসায় কিছু একটা দেখে একদমই শখ। দেখে তাদের বেডরুমে তাদের যে ছোটো মেয়েটা ছিল না, সে এতগুলো টাকা নিয়ে খেলা করছে। বাচ্চাটি মায়ের অ্যাক্টিং করে তার পুতুলদেরকে এত এত টাকা দিচ্ছিল। মীরা ভালো মতো দেখে বিছানার নিচেও টাকায় ভর্তি এত বড় ব্যাগ, যেগুলো দেখেই মীরা বুঝে ফেলে এগুলো তো ব্যাংক থেকে চুরি হওয়া সেই টাকাগুলোই। ঠিক ওই মুহূর্তেই ওই লোক জ্যাকব, যার আগে থেকে রাজীবানের উপর নজর ছিল, সে তাদের দরজায় এসে মীরার কাছে একটা বাহানা দিতে শুরু করে যে ম্যাডাম আপনি তো নিউজ পেপারে বিল দেননি। অর্থাৎ আসলে এই জ্যাকব ছিল ওই অ্যাপার্টমেন্টের একজন ওয়াচম্যান যেখানে রাজীবানরা থাকে। তো মীরা তাকে বিল দেওয়ার জন্য যখন টাকা নিতে ভিতরের দিকে যায়, তখন জ্যাকব চুপি চুপি বাসায় উঁকি দিতে শুরু করে। এখন জ্যাকবকেও দেখে রাজীবানের সে ছোট মেয়েটা ব্যাগ থেকে বের করে তাকেও এতগুলো টাকা দিতে শুরু করে দেয়। কিন্তু সেই সময় তাড়াতাড়ি মীরা চলে আসে, তার মেয়েকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে জ্যাকবকে বলতে শুরু করে আরে এগুলো ফেক নোট, এগুলো তার খেলা করার জন্য নিয়ে এসেছি। এই বলে তো সে জ্যাকবকে 9-6 বুঝিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু জ্যাকব তার বাচ্চা না, সে এতটুকু ক্লিয়ার হয়ে যায় টাকার সবগুলো রাজীবানের কাছে আছে। অন্যদিকে সে পুলিশ অফিসার আনাস ওই লোকেশনে এখনও তদন্ত করে যাচ্ছে, অর্থাৎ যেখানে রাজীবান তাকে শেষ লোকেশনটা বলেছিল। সেখানে থাকা মন্দিরের একটা দান বক্সের কথা আমরা জেনেছিলাম না, আনাসরা সেই দান বক্সটা খুলে সেটা তো চেক করে, কিন্তু আনাস উল্টো এখানে দেখে দান বক্সের ভিতরে তেমন কোনো টাকা পয়সাও নেই, অর্থাৎ খালি বললেই চলে। তবে আনাসের একটু খটকা লাগে এটা খালি কেন, লোকজন তো আশপাশ দিয়ে যাওয়ার সময় টাকা পয়সা অনেক দান করে থাকে, তাহলে তো এটা এতটাও খালি থাকার কথা না, যার অর্থ এই বক্সটা আগে কেউ না কেউ খুলেছে হবে। এখানে আমরা আরও একটা শকিং করা বিষয় জানতে পারি, ব্যাংক থেকে টাকা চুরি করার সেই প্ল্যানের সাথে আসলে এই পুলিশ অফিসার আনাস জড়িত ছিল। আসল প্ল্যানটা ছিল তারই, সেই ওই 3 জনকে এক জায়গায় করে আগে থেকে তাদের মধ্যে একটা পরিচয় ছিল। এরপর তাদেরকে নিয়ে আনাস ব্যাংকটা চুরি করার প্ল্যানটা বানায়, যে খুব সহজে তারা চুরি করে টাকাগুলো নিয়ে পালাবে। আনাস তাদের পিছু তো করবে, কিন্তু সে তাদের ধরবে না। তারপর এখান থেকে দূরে কোথাও গিয়ে তারা টাকাগুলো ভাগ করে নিয়ে নিবে। কিন্তু এখানে আসল সমস্যা হয়ে যায়, পুলিশ অফিসার আনাসের আগে আগে রাজীবান এটা জেনে নিয়েছিল যে ওই চোরগুলোর টাকাগুলো এক্স্যাক্টলি কোথায় লুকিয়েছে, ওই দান বক্সের ভিতরেই। এখন রাজীবানের মাথায় এইটাই আসে, বিনা কারণে বিনা দোষ করার পরও লোকজন তাদের সাথে কীরকম ব্যবহার করছিল, তাকে চোর মনে করছিল। তাই কোনো কিছু না করে যেহেতু তাকে এত এত অপমান সহ্য করতে হচ্ছে, তাহলে সে টাকাগুলো নিবে না কেন? ব্যাস এটা ভেবে সে ওই রাতের দান বক্স থেকে টাকাগুলো বের করে নিয়ে আসে। আসল সত্যতা জানতে পেরে মীরাও এখন রাজীবানের উপর চিৎকার করে, যেমনটা কেন করলে তুমি? আমার মেয়েদের ব্যাপারে তুমি একবারও ভাবলে না? রাজীবানও এবার তার মুখ খুলে যে আমি আর কি করতাম, দেখুনি লোকজন আমাদের উপর কীরকম ব্যবহার করছিল, সব সময় আমাদের চোরের চোখে দেখছিল, যা করেছি একদম বেশ করেছি। অর্থাৎ রাজীবান মানুষের এত এত অপমান সহ্য করায় এখন ইগোর চক্করে পড়ে সে সিদ্ধান্ত নিয়েছে টাকাগুলো সে নিজের করে ছাড়বে। মীরাও আর কিছু বলে না। এবার রাজীবান কি করে টাকাগুলো এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে নেওয়ার জন্য 2টা ময়লার পলিথিনে সবগুলো টাকা ভরে সেখান থেকে নিচে গিয়ে তার গাড়ির ডিক্কিতে রাখে, এমনভাবে করে যাতে মনে হয় যেন সে ময়লা ফেলার জন্য যাচ্ছে। ঠিক ওই সময় ওই জ্যাকব কল করে রাজীবানকে বলে যে আমি জানি স্যার, ব্যাংক থেকে চুরি হওয়া সেই টাকাগুলো আপনার কাছে আছে। রাজীবান তাকে বোঝানোর চেষ্টা করে যে না, এসব কিছু লোকজন আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। জ্যাকব বলে না স্যার, আমি তো নিজ চোখে দেখেছি আপনার বাসায় এত এত টাকা। দেখুন স্যার, আমি বেশি কিছু চাচ্ছি না আপনার কাছে, টাকাগুলোর মধ্য থেকে জাস্ট আমাকে 7 লাখ টাকা দিলে হবে। উল্টো আমি আপনাকে সাহায্য করব এগুলো এখান থেকে বের করে নেওয়ার জন্য, কারণ কাজটা একা একা আপনি জীবনও পারবেন না। রাজীবান তাকে আর কিছু বলে না, কল কাট করে দেয়। তাই এখন জ্যাকব সোজা রাজীবানের ফ্ল্যাটে চলে আসে, এসে বলে স্যার আমি তো মোবাইলে বলছিলাম, আপনি বিশ্বাস করেননি, একবার বাইরে এসে দেখুন আপনার উপর কতগুলো লোকজন খেপে আছে, কতগুলো লোক আপনার উপর নজর রাখছে। রাজীবান জানালা দিয়ে উকি দিয়ে দেখে সত্যি। রেগে মেগে সে বড়সড় একটা লাঠি নিয়ে বের হয়ে ওদেরকে সেখান থেকে তাড়াতে শুরু করে। সে এত পরিমাণে রেগে গেছিল সবাই সেখান থেকে পালিয়ে যায়। এবার রাজীবান জ্যাকবকে বলে ঠিক আছে, আমি তোমার কথা মতো এখান থেকে তোমাকে কিছু টাকা দিতে রাজি আছি, তবে তোমাকেও আমাকে সাহায্য করতে হবে টাকাগুলো এখান থেকে বের করার জন্য। তুমি একটা কাজ করবে, আমার মেয়েকে কিডন্যাপ করার মিথ্যা একটা নাটক করবে,
তাকে জাস্ট কিছুক্ষণ অন্য কোথাও নিয়ে গিয়ে আটকে রাখবে, তারপর আমার কাছ থেকে কল করে একটা মুক্তিপণ দাবি করবে। ব্যাপারটা পুলিশ, মিডিয়া সবাই জানবে। জ্যাকব বলে, কিন্তু এতে আমাদের লাভ কী হবে স্যার? রাজীবান বলে, দেখতে থাকো, পরের প্ল্যান তো আমি সাজাবো। পরবর্তী সিনে মীরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে রাজীবান এবং জ্যাকব প্ল্যান মোতাবেক একটা গাড়ির ব্যবস্থা করে তার নাম্বার প্লেটের সব কিছু চেঞ্জ করে দিয়ে তাদের প্ল্যান মোতাবেক কাজে লেগে পড়ে। দেখতে দেখতে স্কুল ছুটি হয়। এদিকে জ্যাকব তার ওয়াইফকেও তার প্ল্যানে সামিল করেছিল, কারণ সে একা কাজটা করতে পারবে না। তারা গাড়িতে বসে রাজীবানের মেয়েদের আসার অপেক্ষায় আছে। একটু পর দেখা যায় রাজীবানের মেয়ে দুজনও বাইরে এসে তাদের মায়ের জন্য দাঁড়িয়েছিল, মা এসে তাদের নিয়ে যাবে বলে। সিন কাট হয়ে একটু পর দেখা যায় মীরা স্কুলে আসে তার মেয়েদের নেওয়ার জন্য। কিন্তু এসে সে জানতে পারে স্কুল আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়েছিল। তার মেয়েরা হয়তো সামনে ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। ঠিক ওই মুহূর্তে মীরার কাছে পুলিশের কল। তাকে জলদি একটু পুলিশ স্টেশন আসতে বলে। মীরা তাড়াতাড়ি সেইখানে ছুটে গেলে জানতে পারে তার বড় মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। ছোট মেয়েকে পুলিশ উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। তারা সেই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটা বলে, আঙ্কেল মনে হয় বোনকে বাবারই কোনো বন্ধু নিয়ে গেছে হবে, কারণ বাবা আমাকে কালকে বলেছিল আমরা একটা গেম খেলবো, যদি কোনো আঙ্কেল আমাকে নিয়ে যায় তাহলে যেন আমি কান্নাকাটি না করি। অর্থাৎ রাজীবানদের প্ল্যান মোতাবেক নিয়ে যাওয়ার কথা ছিল তার ছোট্ট মেয়েকেই, কিন্তু এখন কিডন্যাপ করা হয়েছে তার বড় মেয়েকেই। তার মানে কাজটা জ্যাকবরা করেনি, অন্য কেউ এটা করেছে। কিন্তু এর কাছ থেকে এইসব শুনে পুলিশদের এখন ধারণা এর পিছনে রাজীবানই জড়িত। সব দিকে নিউজটা ছড়িয়ে পড়ে যে রাজীবান আর না পেরে নিজের মেয়েকে কিডন্যাপ করার একটা প্ল্যান করেছে। মীরা আর সহ্য করতে না পেরে রাজীবানকে কল দেয়, বলে, তুমি আমাদের জীবন নিয়ে কী করতে চাচ্ছ? আমার মেয়ে কোথায়? তাকে কেন কিডন্যাপ করিয়েছ? রাজীবান বলে, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে আমাদের কাছে আছে। আমার সামান্য একটু ভুল হয়েছে, তা আমি ঠিক করে নিব। মীরা বলে, তোমার কিছু ঠিক করতে হবে না, তোমার আদরের ছোট মেয়ে অলরেডি পুলিশকে সব কিছু জানিয়ে দিয়েছে। বলে সে কল রেখে দেয়। এদিকে পুলিশ অফিসার আনাসও ততক্ষণে ডিউটিতে জয়েন করে নিয়েছিল। সে তার বাকি অফিসারদের রাজীবানের বিরুদ্ধে উস্কাতে শুরু করে যে সত্যি এইসবের পিছনে রাজীবানে জড়িত আছে হবে স্যার। অফিসাররাও বলে, তাহলে তাকে তুলে নিয়ে আসো। এদিকে মীরা তার বাচ্চাটিকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। এসে বিছানার নিচের টাকার ব্যাগগুলো চেক করতে যাচ্ছিলই, কিন্তু দেখে এখানে তো কিছুই নেই। রাজীবান অলরেডি সবগুলো সরিয়ে নিয়েছিল। আবার তখনই মীরা চমকে ওঠে, কারণ ওই মুহূর্তে সেইখানে পুলিশ অফিসার আনাস এসে হাজির। মীরাকে কিছু একটা খুঁজতে দেখে আনাস বলে, ম্যাডাম বিশেষ কিছু কি হারিয়ে ফেলেছেন? আমি কি সাহায্য করব খুঁজে দিতে? মীরা একটা বাহানা দিয়ে দেয় যে না স্যার, তেমন কিছু না, আমার মেয়ের খেলনা খুঁজছিলাম। আনাস বলে, না না, আমি তো ভেবেছিলাম কোনো দামি কিছু খুঁজছেন, যেমন ধরুন কোনো ক্যাশ টাকা বা কোনো গহনাগাটি। অর্থাৎ আনাস ইনডিরেক্টলি তাকে ওই টাকাগুলোর কথাই বলছে, টাকাগুলো যে রাজীবানের কাছে আছে। এরপর আনাস এখান থেকে একটু সাইডে গিয়ে তার একজন লোককে কল দেয়। কল দিয়ে বলে, আমি এখন পুরোপুরি শিওর হয়ে গেছি, রাজীবান টাকাগুলো তার বাসাতেই এইখানে এনে রেখেছিল। তার পরিবারের লোকজনও সেটা জানে, তবে আপাতত তারা এগুলো এখান থেকে কোথাও সরিয়ে রেখেছে হবে। কতক্ষণ লুকিয়ে লুকিয়ে থাকবে? আমাদের প্ল্যান কি তা মনে আছে তো তোমার? এইখানে আমরা দেখতে পাই আসলে জ্যাকব রাজীবানের প্ল্যান মোতাবেক রাজীবানের মেয়েকে কিডন্যাপ করার আগে আগেই আনাসি তার এই লোককে পাঠিয়ে রাজীবানের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। জ্যাকব কল করে সাথে সাথে বিষয়টা রাজীবানকে জানায় এবং সে ওই গাড়িটাকে ফলো করতে থাকে। এদিকে আনাসের লোকটা প্ল্যান মোতাবেক কল করে রাজীবানকে এবার ব্ল্যাকমেল করতে শুরু করে যে তোমার মেয়ে আমাদের কাছে আছে, ব্যাংকের যে টাকাগুলো তুমি হাতিয়ে নিয়েছো না, ওইখান থেকে আমাদের কিছু ভাগ দাও, তাহলে তোমার মেয়েকে সই সালামত ফিরিয়ে দিব। রাজীবান কিছু বলে না, তার ধমকি শুনে যায়। এদিকে আমরা জ্যাকবকে দেখি তাড়াতাড়ি সে অ্যাপার্টমেন্টে ফিরে এসে কেউ না দেখে মতো রাজীবানের ফ্ল্যাটের দিকে যায়। ওইখানের কিচেন রুমের একটা কেবিনেটে মূলত রাজীবান টাকাগুলো লুকিয়ে রেখেছিল। জ্যাকব রাজীবানের কথা মতো সে টাকাগুলো ওখান থেকে বের করে ময়লার একটা ট্রলিতে করে এমনভাবে সেগুলো নিয়ে যেতে শুরু করে যেন সবাই দেখে এটাই মনে করে সে ময়লা ফেলার জন্য যাচ্ছে। অবশ্য যেহেতু সেইখানে অ্যাপার্টমেন্টের বাইরে আশেপাশে পুলিশের লোক ছিল, তখন তারা এই বিষয়টা দেখে জ্যাকবের উপর সন্দেহ করে এগিয়ে এসে ময়লার ট্রাঙ্কাটা চেক করতে শুরু করে। কনস্টেবলটা কয়েকটা পুটলা চেক করেই দুর্গন্ধের কারণে সেখানে দাঁড়াতে পারছিল না, তাই সে ধরে নেই এখানে তেমন কিছু নেই, জাস্ট ময়লার পুটলা। বাকিগুলো আর চেক না করে সে সেখান থেকে চলে যায়। জ্যাকব তাড়াতাড়ি ময়লার ট্রলিটা সেখান থেকে বের করে টাকাগুলো কোথায় নিবে এটা ভেবে ওখানে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ডিক্কিতে সে সেইগুলো ঢুকিয়ে দেয়। ওই গাড়ির চাবিটাও গাড়িতে লাগানো ছিল তখন। তাড়াতাড়ি সে গাড়িটাকে নিয়ে ওখান থেকে যেতে শুরু করলে গাড়ির আসল মালিকরা একটা বাইকে করে এসে তাকে সামনে থেকে ঘিরে ফেলে। জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের গাড়ি নিয়ে তুমি পালাচ্ছ কই? জ্যাকব এমন একটা নাটক করে যেন সেটা ভুলে করে ফেলেছে। ওরাও জ্যাকবকে আর বেশি কিছু বলে না,
কয়েকটা কথা শুনিয়ে দিয়ে গাড়িটা নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। জ্যাকব তাড়াতাড়ি রাজীবানকে কল করে বিষয়টা জানায়। এরপর রাজীবান এবং সে মিলে ওই গাড়িটার পিছু নিতে শুরু করে, কারণ গাড়িটার পিছনের ডিক্কিতেই তাদের সব টাকাগুলো। এইভাবে পিছু করতে করতে সামনে পড়ে একটা চেকপোস্ট। পুলিশরা টিম বানিয়ে এই পথে আসা যাওয়া করা প্রত্যেকটা গাড়ি তারা চেক করছিল। রাজীবানরা দেখে এখন ওই গাড়িটাও চেক করা হবে যেখানে তাদের টাকা। এটা করলে তো তাদের সব মেহনত শেষ, টাকাগুলো পুলিশ পেয়ে যাবে। তাই রাজীবান ওই গাড়ির উপর থেকে পুলিশের নজর হাঁটানোর জন্য একটা প্ল্যান করে সে জ্যাকবকে সেখানে নামিয়ে দিয়ে তার গাড়িটা দ্রুত চালিয়ে এসে চেকপোস্টের পুলিশদের সেখানে লাগিয়ে দেয়। ফলে পুলিশরা এসে রাজীবানকে ধরে তাদের সিনিয়র অফিসারকে কল করে জানায় যে রাজীবান ধরা পড়েছে স্যার। সিনিয়র অফিসার বলে তাকে পুলিশ স্টেশন নিয়ে যাও, কিন্তু খেয়াল রেখো বিষয়টা এখন যেন কেউ জানতে না পারে। পুলিশগুলো রাজীবানকে ধরে পুলিশ স্টেশন নিয়ে আসে। এদিকে জ্যাকব কলে টাইম টু টাইম রাজীবানকে সব কিছু জানাচ্ছিল যে ওই গাড়িটা কোথায় গিয়ে থামছে, কি করছে, সব কিছুই। তবে সে একা টাকাগুলো গাড়ির ডিক্কি থেকে বের করতে পারবে না। এদিকে রাজীবানের চোখের সামনে তার বানানো প্ল্যান ভেস্তে যাচ্ছিল। তাকে তার মেয়েকেও বাঁচাতে হবে আর টাকাগুলোকেও, যেটা এইখানে থাকলে কিছুতেই সম্ভব না। তাই সে পুলিশ স্টেশনে কিছু পুলিশদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আনাস তার লোকটাকে কল করে জানায় যে বিষয়টা এখন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তোমরা সাবধানে থেকো। এই লোকটা ছিল আসলে, অর্থাৎ কিডন্যাপারটা আনাসের শালাই। তারা মিলে প্ল্যানটা করেছে রাজীবানের থেকে টাকাগুলো বের করার জন্য। আনাস বলে, আমি অনেক করে রাজীবানের ওয়াইফের মুখ দিয়ে সব কিছু বের করার চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই সত্যতা জানাচ্ছে না টাকাগুলো কোথায়। তাই এখন একমাত্র তাদের মেয়ে আমাদের হাতিয়ার, তাকে কাজে লাগিয়ে আমাদের সব কিছু করতে হবে। এদিকে দেখতে দেখতে মিডিয়ারও পুরোপুরি ফোকাস রাজীবানের উপরেই, কারণ রাজীবান এখন 17 কোটি টাকার মালিক। যেই তাকে পড়াতে পারবে তার তো লটারি লেগে গেল। ওইদিকে আমরা পুলিশ অফিসার আনাসকে দেখতে পাই, যে কিনা তার ওই লোকগুলোর কাছে আসে যাদেরকে দিয়ে সে রাজীবানের মেয়েকে কিডন্যাপ করিয়েছে। আর আরও একটা শকিং করা বিষয় হচ্ছে, তারা রাজীবানের মেয়েকে এনে রেখেছিল কোথায় জানেন? পুলিশ কোয়ার্টারেই, অর্থাৎ এটা পুরনো একটা পুলিশ স্টেশন যেটা এখন আপাতত বন্ধ আছে। কারণ আনাস আসলে এটা জানে পুলিশের জায়গা একমাত্র এমন একটা জায়গা যেখানে কেউ সন্দেহ করবে না। ওইদিকে রাজীবানও পুলিশের কাছ থেকে পালাতে পালাতে একটা বাসে গিয়ে উঠলে বাসের লোকজনও রাজীবানকে চিনতে পেরে তার উপর হামলা করতে শুরু করে দেয়। বাসে থাকা লোকগুলোর সাথেও রাজীবান ফাইট করে, আর এইভাবে পালিয়ে বেরিয়ে ফাইট করে করে ফাইনালি দেখা যায় রাজীবান ওই ব্যাংকের সামনে গিয়ে হাজির, যেখান থেকে তার এই গল্পটা শুরু হয়েছিল। হাতে তার একটা পিস্তল নিয়ে ওই ব্যাংকের ভিতরে গিয়ে সে বসে পড়ে, অর্থাৎ বলতে গেলে ওইখানে লোকগুলোকে সে হস্টেজ বানিয়ে নেয়। অন্যদিকে রাজীবানের ওয়াইফ মীরাকে দেখা যায় যে কিনা এদিক সেদিক তার মেয়েকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। প্রত্যেকজনের কাছে গিয়ে তার মেয়ের ফটো দেখিয়ে তাদের জিজ্ঞাসা করছে, কিন্তু কারো কাছ থেকে কোনো হদিস পাচ্ছে না। আসলে পুলিশরাও মীরাকে বলে দিয়েছিল যে আপনার মেয়ে এখন আমাদের মেন প্রায়োরিটি না, আপনার স্বামী রাজীবানী এখন আমাদের মেন সাবজেক্ট, কারণ সে পুলিশদের মেরে পালিয়েছে, আমরা আপনাদের কোনো হেল্প করতে পারবো না। তাই না পেরে মীরাকে তার মেয়েকে খুঁজতে হচ্ছে। এখন একজন মা তার মেয়েকে খোঁজার জন্য আইনের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছে না। এটা দেখে মিডিয়াও তাদের মতো করে নিউজ বানাতে শুরু করে, নিউজের মাধ্যমে মীরাকে ফোকাসে নিয়ে আসে। সুযোগ বুঝে অপোজিশন পার্টির লোকজনও লেগে যায় আন্দোলন করতে। মহল হয়ে যায় একদম রমরমা, যে যার সুযোগ কাজে লাগাচ্ছে। আর দেখতে দেখতে এই ঘটনা গিয়ে গড়ায় সিএম অবধি। সিএমই কোনো উপায় না দেখে রাজীবানের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়, অর্থাৎ রাজীবানকে ডেকে তার সাথে বসে কথা বলে। সিএম আগে থেকে আসলে সব কিছু জানতে পেরে পুলিশদের বলে দিয়েছিল যে 2 ঘন্টার ভিতরেই রাজীবানের মেয়েকে খুঁজে বের করো। রাজীবান মূলত সিএম এর সাথে সরাসরি দেখা করে তার সাথে কথা বলার জন্যই ওই ব্যাংকে গিয়ে সেখানে লোকদের হোস্টেজ বানিয়েছিল, যাতে করে সে সিএম এর সাথে বসে কথা বলে তার সমস্যার ব্যাপারে তাকে জানাতে পারে। তো ফাইনালি এখন রাজীবান সিএমকে জানায় যে স্যার, ওই ব্যাংক ডাকাতির কেসে আমি জাস্ট শুধুমাত্র একজন ভিকটিম। সাধারণ লোকজন তো আমাকে চোরের চোখে দেখছে, পুলিশের লোকজন এতে ছাড় দেয় না। সবাই আমাকে এত অপমান করছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি ইনসাফ চাই। ওই টাকাগুলো কোথায়? বিশ্বাস করুন এর সাথে আমার কোনো হাত নেই। আপনারা আমার মেয়েকে উদ্ধার করে দিন। এইখানে আমরা ছোটোখাটো একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রাজীবান আসলে এখন ব্যাংকে যাওয়ার আগে সে জ্যাকবের সাহায্যে আনাসদের ওই আস্থানা অব্দি পৌঁছে গেছিল, যেখানে আনাসরা তার মেয়েকে লুকিয়ে রেখেছিল। তো রাজীবান সেখানে গিয়ে আনাসদের একজনকে ধরে সার্চ করে তার মেয়েকে বাঁচিয়ে নেয়, আর নিজের পরিচয় গোপন রেখে পুলিশদেরও কল করে সব কিছু জানিয়ে দেয় যে এরকম জায়গায় রাজীবানের মেয়ের কিডন্যাপারগুলো রয়েছে। তো পুলিশরাও গিয়ে সেখান থেকে রাজীবানের মেয়েকে উদ্ধার করে, সাথে সেখান থেকে আসল কালপিটদেরকেও ধরে, যেটা এখন সিএম রাজীবানকে জানায়। কিন্তু আমরা তো জানি কাজটা আসলে রাজীবানই করেছে।
তো রাজীবানের মুখ থেকে এটুক শোনার পর সিএম মিডিয়ার মাধ্যমে এইটা বলে দেয় যে রাজীবান নির্দোষ, ওই টাকা চোরের সাথে তার কোনো হাত নেই। আর আসল বিষয় হচ্ছে এই কেসে তো পুলিশের লোকে জড়িত, ওই আনাসি এসব করিয়েছিল। আপনারা সবাই রাজীবানের উপর দোষ দেওয়া বন্ধ করুন, টাকাগুলো কোথায় তা সরকার বুঝে নেবে। এভাবে সিএম পরিষ্কার ঘোষণা দিয়ে দেয়। ফলে লোকজন এখন বুঝতে পারে রাজীবান নির্দোষ, তার উপর তারা হুদায় সন্দেহ করছিল। যাই হোক, সব কিছু সামলিয়ে রাজীবান তার মেয়েকে নিয়ে ফাইনালি তার বাসায় ফিরে আসে। মীরা তাকে ভিতরে নিয়ে গিয়ে জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, বলে কি বুঝে তুমি আমার মেয়েদের এসবের মধ্যে টানলে। রাজীবান তেমন কিছুই বলে না, নিচের দিকে তাকিয়ে জাস্ট একটা সরি বলে দেয়। এর পরবর্তী সিনে আমাদের দেখানো হয় এতগুলো টাকার বড় বড় 3টা ব্যাগ নিয়ে রাজীবান এবং মীরা রুমের মধ্যে বসে আছে। আসলে রাজীবান টাকাগুলো ওই জেকবের কারণে বাঁচাতে পেরেছিল, কারণ জেকবই প্রথমে ময়লার ট্রাঙ্কে করে পুলিশদের চোখ ফাঁকি দিয়ে টাকাগুলো এখান থেকে বের করে, এরপর যে গাড়িতে রেখেছিল না ওই গাড়িটাকে ফলো করে করে সে সারাদিন ওইখান থেকে আবার টাকাগুলো উদ্ধার করে রাজীবানের কাছে নিয়ে আসে। তাই জন্য এখন তারাও কথা মতো টাকাগুলোর মধ্য থেকে জেকবকে একটা ভাগ দিয়ে দেয়। ফলে জেকবও তার ঋণের এত বড় একটা লিস্ট বের করে বসে পড়ে কাকে কত টাকা দিতে হবে। অর্থাৎ ও যে তার অনেকগুলো টাকা ঋণ ছিল না, এই টাকাগুলো দিয়ে তার সব ঋণ শোধ হয়ে যাবে, সাথে নতুন একটা জীবনও শুরু করতে পারবে। এভাবেই সাধারণ একজন গভর্নমেন্ট এমপ্লয়ির ইগো আর সামান্য একজন সিকিউরিটির মাস্টার প্ল্যান তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়। অর্থাৎ বলতে গেলে রাজীবান আসলে প্রথম দিকে এসবের কিছু করতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে এমনটা করিয়েছে। তাই সে যে পরিস্থিতি হোক না কেন টাকাগুলো আর সে ছাড়ছে না, নিজের মধ্যে এরকমের একটা জেদ বানিয়ে নিয়েছিল, যেটাতে সে সফলও হয়। আর এরই সাথেই মুভিটাও এইখানে শেষ হয়। মুভিতে বেশ কিছু রাজনৈতিক কারচুপি, তারপর বিভিন্ন রকমের অ্যাকশন ভিজুয়াল আর জায়গায় জায়গায় স্লো মোশন এরকমের দৃশ্য দিয়ে ভরা একদম। আমার মনে হয় কি গল্পের দিক দিয়ে মুভিটা তেমন একটা ফোকাস করা হয়নি এই বিষয়গুলোর উপরে যতটা না গুরুত্ব দেওয়া হয়েছে, তাই গল্পটাও কেমন যেন আনকমপ্লিট মনে হবে। যাই হোক, ওভারঅল এইটাই ছিল মেন পয়েন্ট, যা কাটশাট করে আপনাদের অবধি নিয়ে এসেছি। মুভিটা একদম ফুল এইচডি কোয়ালিটিতে এলে আবারও দেখার একটু ইচ্ছা আছে, কারণ পৃথিবীরাজের মুভি এতটাও যে খাপছাড়া হবে ওটা আশা করি না। যদিও আমি বুঝতে পারছি আমারই কোনো গল্প বলাই মিস্টেক হতে পারে, তাই ফুল এইচডি কোয়ালিটিতে এলে আবারও দেখে আমি বোঝার এটা চেষ্টা করব, এমনকি আবারও পুনরায় এক্সপ্লেন করারও। আজকের মতো এটা দিয়ে কাজ চালিয়ে নিন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। টাটা, বাই বাই।